ওকে সবাই আমরা আজকে প্রাসের 4 নাম্বার ক্লাসে আসছি। আসলে ক্লাস সংখ্যাটা বাড়তেছে এবং পাশাপাশি প্রাসে একটু একটু করে নলেজটাও বাড়তেছে আমাদের, ঠিক আছে? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, প্রাসের কিছু স্পেশাল কেস নিয়ে আলোচনা করব। ওকে, তো তার আগে আমি পুরোটাকে আবার একটু হালকা করে রিভাইজ করাচ্ছি আপনাদেরকে। আমাদের প্রাস কি ছিল, যে আনুভূমিকের সাথে তির্যকভাবে একটা কোণে আমরা একটা বস্তুকে নিক্ষেপ করলে ওই নিক্ষিপ্ত বস্তুটাকে আমরা কি বলেছিলাম, প্রাস বলেছিলাম। যেখানে প্রাসের নিক্ষেপণ বিন্দু হচ্ছে এটা, আবার আমরা যে ব্যাগে তাকে নিক্ষেপ করতেছি সেটা হচ্ছে তার নিক্ষেপণ ব্যাগ। তো প্রাসটাকে যখন আমরা নিক্ষেপ করি তখন তাকে আমরা দুইটি উপাংশে বিভক্ত করেই নিক্ষেপ করি। সেটা কি, একটা হচ্ছে ভি নট cos থিটা নট, আরেকটা কত ভি নট sin থিটা নট। এটা নিয়ে তো এখন মাশাআল্লাহ দিলে তোমাদের শুনতে শুনতে এবং প্র্যাকটিস করতে করতে এখন চোখের মধ্যে ভাষার কথা। এবার এখান থেকে প্রাসটা যখন কোনো একটা সময় পরে, আমরা কি জানি সেই সময়টা কত, টি সময় পরে নামকরণ করলাম, কোন একটা সময় পর যখন আমার প্রাসটা এখানে এসে পৌঁছাইলো, তখন আমি যদি আবারও স্পর্শক টানি তাহলে তার দুটো উপাংশ তৈরি হয়। উপাংশ দুইটা, একটা নাম হচ্ছে vx, এটা যদি v হয় আর এটা যদি থিটা হয় তাহলে এই vx কে আমরা v cos থিটা বলতে পারি, পারি না? আবার v cos থিটা কে আমরা কি বলতে পারি, v not cos থিটা বলতে পারি। এই বিষয়টা আমি গত ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম। আবার উলম্বটাকে আমরা কি কি নামকরণ করতে পারি, vy বা v not sin থিটা নট মাইনাস gt, যাকে আমরা আবার কি বলতে পারি, v sin থিটা বলতে পারি। মানে এই ব্যাগের সাপেক্ষে বলে কি বলতে পারি, v sin থিটা। আর এই v বের করার ফর্মুলাটা আমরা কি শিখছি, যে এই v বের করার ফর্মুলা হচ্ছে vx স্কয়ার প্লাস vy স্কয়ার, মান বসাইলেই হয়ে যাবে, রাইট কি না? আচ্ছা, এরপরে এই পজিশনে যখন আমরা আসলাম তখন তার একটা আনুভূমিক ডিসটেন্স পাওয়া গেছে যার নাম হচ্ছে x। এই x বের করার ফর্মুলা কি ছিল স্যার? x বের করার জন্য আমি বলছি যে x অক্ষ বরাবর যেহেতু আমাদের ব্যাগের কোনো পরিবর্তন হয় না বা কোনো বল ক্রিয়াশীল নাই, সেহেতু এটা সমবেগে চলবে, আলোচনা করেছিলাম আমি। তো সমবেগে যদি চলে তাহলে vx মানে কি স্যার, v not cos থিটা নট ইনটু t। তাহলে আমরা x বের করার ফর্মুলা এটাকে মুখস্থ করেছি, রাইট কি না? এখান থেকে আমি আবার t বের করার ফর্মুলা তোমাদেরকে দিয়েছিলাম, সেটা কি, যে x ডিভাইডেড বাই v not cos থিটা নট। এটা আমাদের আরেকটা ফর্মুলা ছিল। লাস্টলি আমি তোমাদেরকে যেটা শিখেছি, আচ্ছা এখানে থিটার কথাটা বলা হয় নাই, থিটাটা একটু বলে আসি। থিটা বের করার জন্য ফর্মুলা কি ছিল, tan ইনভার্স dy ডিভাইডেড বাই কি dx। আচ্ছা, তো এখন লাস্ট গত ক্লাসে যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে উলম্ব উচ্চতা, রাইট কি না, y। তো y বের করা আমি কি শিখেছি তোমাদেরকে, যে ভাই y ইজ ইকুয়াল টু উলম্ব দিকে যেহেতু ব্যাগের পরিবর্তন আছে এবং যেহেতু আমি যেদিকে নিক্ষেপ করতেছি সেটা g এর কি দিকে না বিপরীত দিকে, বিপরীত দিকে, সেই ক্ষেত্রে আমি বলছি যে আদি ব্যাগ vy not t মাইনাস হাফ gt স্কয়ার, বা লাইনটাকে এইভাবে লিখছি v not sin থিটা not t মাইনাস হাফ gt স্কয়ার। আশা করি এটা আপনাদের কম বোঝা ছিল, রাইট? আমি বলছি এই ফর্মুলাটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন আমি t জানা থাকবে। কি জানা থাকবে আমার, t, মানে v নট থিটা নট তো জানবোই, পাশাপাশি আরেকটা এক্সট্রা কি জানা থাকবে, t। এখন যদি t জানা না থাকে আমি মান বসায়া এই t এর মানটা, মানে এই মানটাকে বসা ক্যালকুলেশন করে কিন্তু একটা ফর্মুলা পেয়েছিলাম, সেটা কি x tan থিটা নট মাইনাস হাফ g x স্কয়ার ডিভাইড বাই v নট স্কয়ার cos স্কয়ার থিটা। সবার কি মুখস্থ হয়েছে সূত্রগুলো? একটা স্টুডেন্ট বেসিক ভালো করে বুঝতে হবে, এটা অবশ্যই ম্যান্ডেটরি, বাট পাশাপাশি তাকে সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। ওকে, সাথে সাথে যেন সূত্র তার মাথায় আসতে পারে, তা না হলে সে কিন্তু সৃজনশীলে দুর্বল হয়ে যাবে। তো স্যার এই তো আমার আলোচনা ছিল, রাইট? আমি এর পরের আলোচনাতে আজকে প্রবেশ করব। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বা আমাকে জিজ্ঞেস করার মতো কিছু আছে কিনা বলেন। আমি প্রতি ক্লাসে সামারিটা আনি, এটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কেউ যদি নিউলি জয়েন করেন তারও ক্লিয়ার হবে, আর নিউলি জয়েন না করলেও আমি সামারি টানার মাধ্যমে, প্রতিদিন টানার মাধ্যমে আমি চাচ্ছি এই প্রাসটা যেন আপনাদের ভিতরে এমন ভাবে ঢুকে যে আপনারা চোখ বন্ধ করলেই বুঝতে পারেন। এখন যতটুকু শেখানো হয়েছে এটুকু কি ইমাজিন করতে পারেন ক্লিয়ার করে? কি জয় পারো তো? আচ্ছা ঠিক আছে, তো যাওয়াদের কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, এই পার্টটা তো তুমি ভালো মতো বুঝতেছো নাকি? ওকে, তো এখন আমি আজকে নিউ পার্টে নিয়ে যাব, বুঝবো? মুসলাম কিন্তু, ওকে ফাইন। নিউ পার্ট যেটা, সেটা হচ্ছে যে কোশ্চেন গুলো আমি
বলতেছি তোমরা লিখবা, আমি আগে চিত্র দিয়ে এক্সপ্লেইন করে নিই তারপরে। তো এটা যদি আমাদের একটা প্রাস হয়, স্যার কথা বলবেন না কেউ, এটা যদি আমাদের প্রাস হয়, প্রাসের এই যে পয়েন্টটা, এটা কোন পয়েন্ট ছিল? সর্বোচ্চ বিন্দু, রাইট? এটা আমাদের এখন পর্যন্ত বের করা হয় নাই, কিন্তু করেছি। সর্বোচ্চতা বের করার ফর্মুলা এখন পর্যন্ত পাই নাই, করিও নি। আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত এই ডিসটেন্সটাকে কি বলি আমরা? আনুভূমিক পাল্লা। এটা বের করার ফর্মুলা দিয়েছি এখনো? দেই নাই। এখান থেকে সে এই পর্যন্ত যাইতে একটা টাইম পাস করবে না? সেটা আমাদের টি এইচ ম্যাক্স এ যাওয়ার জন্য যে টাইম, সেটা কিন্তু আমরা পাই নাই, এটা এখনো বের করি নাই। আবার এখান থেকে এ পর্যন্ত আসা বিচরণ কাল, তার মানে টোটাল বিচরণ কাল, এটাও কিন্তু আমি এখন আপনাদেরকে দেইনি, দিছি। আরেকটা ফর্মুলা আছে, যেটা যে কিছুদিন আগে সিটি কলেজে একটা পরীক্ষায় আসছে, যে আমাদের সর্বোচ্চ আনুভূমিক পাল্লা আছে। আবার একজন লোক একই ব্যাগে নিক্ষেপ করবে, মানে ব্যাগ সেম থাকবে, শক্তি সেম দিবে, তারপরও দুইজন লোকের মধ্যে দুইজনেই শক্তি সেম দিচ্ছে, দুইজনেই একই ব্যাগে মারছে, এরপরও একজনের বল মনে করো একটু বেশি দূরে যাবে, আরেকজনের বল একটু কম দূরে যাবে, বা দুইজন একই ব্যাগে লাফ দিছে, একই ব্যাগে লাফ দিচ্ছে, কিন্তু একজন একটু বেশি দূরে গেছে, আরেকজন একটু কম দূরে গেছে। তো এই যে কম বেশি যাওয়ার উপর কনসেপ্টটা, মানে সর্বোচ্চ আনুভূমিক পাল্লা কি? আর ম্যাক্স। এইচ যেমন ম্যাক্স আছে, তেমনি আর এরও কি আছে? ম্যাক্স আছে। তাহলে আমাদের আজকে আমরা টোটাল আরো 5টা সূত্রের সাথে পরিচিত হব। তো কোশ্চেন গুলো লেখেন যে একটি প্রাসের সর্ব উচ্চতা নির্ণয়, একটি প্রাসের সর্ব উচ্চতা নির্ণয়। একটি প্রাসের সর্ব উচ্চতা নির্ণয়। কোশ্চেন নাম্বার 2, প্রাসটি সর্ব উচ্চতায় পৌঁছাতে প্রয়োজনীয় সময়। প্রাসটি সর্ব উচ্চতায় পৌঁছাতে প্রয়োজনীয় সময়। প্রাসটি সর্ব উচ্চতায় পৌঁছাতে প্রয়োজনীয় সময়। কোশ্চেন নাম্বার 3, প্রাসের মোট বিচরণ কাল নির্ণয়। প্রাসের মোট বিচরণ কাল নির্ণয়। কোশ্চেন নাম্বার 4, প্রাসের আনুভূমিক পাল্লা নির্ণয়। কোশ্চেন নাম্বার 5, কখন একটি প্রাসের আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে? কখন একটি প্রাসের আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে? এটাকে অবলিক দাও। সুটপুট, আপনি যেটা পড়া রাখছেন, সুটপুট বা বল্লম বা লৌহ গোলক। সুটপুট বা বল্লম বা লৌহ গোলক নিক্ষেপকারীরা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করে কেন? সুটপুট বা বল্লম বা লৌহ গোলক নিক্ষেপকারীরা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করে কেন? লৌহ গোলকের পরে বলছি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করে কেন? সুটপুট বা বল্লম বা লৌহ গোলক নিক্ষেপকারীরা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করে কেন? ওকে, তো আজকে এরপরে লাস্ট আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তোমার একটি প্রাসের আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চতা। আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চতা। আচ্ছা, এটা পরে থাক, এটা এখন লিখো না, এটা তো পরে আসতেছে। হ্যাঁ, ওটা পরে আসতেছে, আগে এগুলো শিখে আনি। ভাই একটা কলম দেন না ভাই। দেখি আপনার খাজানার ভিতরে অনেক কি আছে। ওকে স্যার, ফার্স্ট কোশ্চেন,
ফার্স্ট কোশ্চেনটা কি যে একটা ব্রাশ সর্বোচ্চ কত উপরে উঠতে পারে আমরা নিক্ষেপ করার পর। তো এই কোশ্চেনটা যখন আসে তখন আপনাদেরকে মাথায় আনতে হবে সর্বোচ্চতা নিয়ে কোনো একটা ইনফরমেশন কি আপনাদের জানা আছে কিনা? কি ইনফরমেশন জানেন? না 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 এটা না, এটা আপনাদের হ্যাঁ না, সর্বোচ্চতাতে একটা ইনফরমেশন আপনাদের জানা আছে যে y এর মান 0। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। প্লিজ একদম কিপ সাইলেন্ট। তাহলে আমাদের একটা প্রাস যখন সর্বোচ্চতা নিয়ে আমরা চিন্তা করব, তো সর্বোচ্চতা মানে কি যে এমন একটা লেভেল যে লেভেলে যাওয়ার পরে সে আর উপরে যাবে না। উপরে যাওয়ার জন্য কে হেল্প করে রিশাদ? উলম্ব ব্যাগ। তাহলে উলম্ব ব্যাগ যদি আমাদের না থাকে তাহলে আমি কিন্তু স্টপ করে দেব পড়ানো। উলম্ব ব্যাগ যদি না থাকে তাহলে আমাদের ওই উলম্ব ব্যাগের শর্তটাকে ধরেই কিন্তু সলভ করতে হবে। তো আমরা জানি যে আমাদের গতির মেইনলি সূত্র হচ্ছে তিনটা। একটা হচ্ছে v স্কয়ার ইজ ইকুয়াল টু v নট স্কয়ার মাইনাস 2gh। আরেকটা হচ্ছে v ইজ ইকুয়াল টু v নট মাইনাস gt। আরেকটা হচ্ছে h ইজ ইকুয়াল টু v নট t মাইনাস হাফ gt স্কয়ার। এই তিনটাই তো আমাদের মন্দনের সূত্র, রাইট কিনা? আমাদের ডাটাটা রাখতে হবে কাকে? মেইনলি ফোকাস করতে হবে vy এর উপর, মানে উলম্ব ব্যাগ। উলম্ব ব্যাগটা 0 হবে। তো উলম্ব ব্যাগ 0 হবে, t কি আমরা জানি? টাইম আমরা জানি। তার মানে আমি টাইমের ফর্মুলাটাকে কিন্তু ইউজ করতে পারতেছি না কোনোটাতে। তাহলে একমাত্র আমাদের ইউজ করার মতো ফর্মুলা কি আছে? এটা আমরা উলম্বটা যেহেতু জানি তাহলে আমাদের vy স্কয়ার ইজ ইকুয়াল টু vy নট স্কয়ার মাইনাস 2gh। কি হাসিব? ঠিক আছে? vy স্কয়ার মানে কি স্যার? 0। vy নট মানে স্যার v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট মাইনাস কি 2gh। তাহলে অতএব h ইজ ইকুয়াল টু আজকের পর থেকে মুখস্থ v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। এটাই হচ্ছে আমাদের h max সর্বোচ্চতা। মুখস্থ করে ফেলবেন। তাহলে সর্বোচ্চতা নির্ণয় লিখে সুন্দর করে লিখে ফেলেন এটা। তারপর নিক্ষিপ্ত বস্তু ইউজ করবে। আর খাড়া ভাবে নিক্ষিপ্তটা যখন হবে এই সূত্র থেকে বা দুনিয়ার সবগুলাতে যাওয়া যাবে। খাড়া ভাবে মানে এখানে 90 মানে 1, তার মানে v নট স্কয়ার বাই 2g, যেটা আপনারা অলরেডি শিখছেন 1d এর ক্ষেত্রে। ওকে, সো স্যার তুলে ফেলেন আপনারা সর্বোচ্চতার ক্ষেত্রে কিভাবে বের করবেন। মুখস্থ হয়ে যেতে হবে সূত্রগুলো। স্যার v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। আগামী ক্লাস থেকে সূত্র মুখস্থ ধরা শুরু করব। ওকে, এটা অনেক ভালো টাইমে দেখলেন। সাউন্ড না করে লেখালেখি শেষ করেন, আমি মুছে ফেলবো, সময় বেশি লাগবে না। ওকে, থ্যাংক ইউ। কয়টা বাজে তা আমার হেডার কি আপনার কেজি গেছে? কয়টা বাজে? মাই টাইমের কথা কি আমার বইতে হারাই না? ভাই বেশি সময় দিতে পারতেছি না। মুসলাম দাঁড়াও, একটা মেয়ের বাকি আছে, একটু অপেক্ষা করো। মুসলাম ওকে, সবাই থ্যাংক ইউ। এবার আসছেন সর্বোচ্চতায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়। শর্ত এখনো কোথায় পৌঁছানোর জন্য? সর্বোচ্চতায় k0 vy0। তার মানে আমাদের এবার টাইম কে আনতে হবে। তাহলে আমি h কিন্তু অলরেডি এখন জানি। আমি এই সমীকরণ থেকে চাইলে বের করতে পারি, কিন্তু সেটা অনেক জটিল হয়ে যাবে। এই t বলা আর এই t বলা তো একই কথা। এটা একটু ইজি হবে না কম্পেয়ারলি? তাহলে আমরা এইটার কাছেই যাই। তাহলে আমাদের সর্বোচ্চতায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়, হেডলাইনটা, হ্যাঁ, মানে দ্বিতীয় কোশ্চেনটা সলভ করতেছি। তো আমরা জানি কি যে vy ইজ ইকুয়াল টু vy নট মাইনাস gt। তাহলে আমাদের vy কত? 0। vy নট কত? v নট sin থিটা নট মাইনাস gt। তাহলে অতএব আমাদের t ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? v নট sin থিটা নট ডিভাইডেড বাই g। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চতায় পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সময়। তাহলে ফর্মুলাটা মুখস্থ করে ফেলতে হবে, সবার ভালো করে মুখস্থ থাকতে হবে ফর্মুলা। রিমা, তোমার ক্লাস মিস প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে।
দুইটা দিছি। এটা কিন্তু রেড আলামে চলে যাচ্ছে। না ভাইয়া দুইটা মুসলাম আপুরা ভাইয়ারা মুসেন থ্যাংক ইউ ওকে এবার আসেন সর্বোচ্চতে পৌঁছানোর প্রয়োজনীয় সময়ের পরে আপনারা এখন টোটাল সময়টা বের করবেন মানে কি যে বিচরণকাল কাকে বলে একটা প্রাসকে নিক্ষেপের পর যেই লেভেল থেকে নিক্ষেপ করা হয়েছে পুনরায় সেই লেভেলে আসা পর্যন্ত যে সময়টা সে থাকে শূন্যে সেটাকে আমরা মূলত কি বলে থাকি বিচরণকাল বলে থাকি তাহলে আমাদের এই বিচরণকালটা সবাই একটু বোঝার চেষ্টা করেন যে এই বিচরণ কালটা মানে কি তার মানে এখান থেকে শুরু করে পুরোটা ঘুরে এখানে আসা পর্যন্ত সময় রাইট কিনা তাহলে আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন এই যে সর্বোচ্চ বিন্দুটা এটার আগের চেহারা আর এটা পরের চেহারা দুটোই কি সেম না আচ্ছা একটা প্রাস 40 মিটার পার সেকেন্ড বেগে যদি যায় জি তাকে কত করে কমাবে 9.8 মনে করো 9.8 9.8 9.8 সাপোজ ধরো এখানে গিয়ে 4 সেকেন্ডে কমছে এবার প্রতি সেকেন্ডে কত করে বৃদ্ধি পাবে 9.8 তাহলে 9.8 9.8 9.8 করে 4 সেকেন্ডে সে নিচে আসবে না তার মানে কথাটা কিন্তু এরকম যে একটা প্লাস সর্বোচ্চতা পৌঁছতে যে সময় লাগে সর্বোচ্চতা থেকে আবার ওই লেভেলে ফেরত আসতেও সেম সময় লাগবে তার মানে কি আমরা কি বলতে পারি না যে আমাদের বিচরণকাল t t t বলতে পারি কিনা এইটি হচ্ছে সর্বোচ্চতে পৌঁছানোর জন্য আর এইটিটা হচ্ছে কি সর্বোচ্চতা থেকে নামার জন্য তাহলে আমাদের ফাইনালি কি আসতেছে 2d তার মানে t এর মান কত 2 আর v নট sin থিটা নট g/g এটাই হচ্ছে আমাদের মোট বিচরণকালের ফর্মুলা তাহলে মোট বিচরণকালের ফর্মুলা পেয়ে গেলাম মুখস্থ করে ফেলতে হবে ভালোভাবে ওকে তো আমি পরবর্তী ধাপে চলে যাই নাকি এবার আসো তোমরা মোট বিচরণকাল জানছো মানে আসলে কি জানছো হাসিব যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে কতটুকু সময় লাগছে তাহলে কি এই ডিসটেন্সটা বের করা যাবে না আমি যদি আর বের করতে যাই টাইম হিসেবে কাকে ব্যবহার করব মোট বিচরণকালকে তাহলে এবার আমরা আনুভূমিক পাল্লা বের করব 4 নাম্বার কোশ্চেনে সলভ করতেছি তো আনুভূমিক পাল্লা r কি হবে r হবে ভাইয়া ব্যাগের আনুভূমিক উপাংশ তাই না ব্যাগের কোন উপাংশ আনুভূমিক উপাংশ ইনটু কি মোট বিচরণ কাল তো স্যার আনুভূমিক উপাংশ হচ্ছে bx মোট বিচরণ কাল কি t এখন bx মানে কি ইনটু t p মানে কি ভাই আমি কার সাথে কি করি এটা খেয়াল রাখো কারণ অঙ্কে আবার অনেক সময় তোমাদেরকে এটা ভাঙারও প্রয়োজন হবে সো আমি কার সাথে কি গড়ে দিচ্ছি সেই গড়াটা দেখো যাতে করে আবার পরবর্তীতে ভাঙাটাও বুঝতে পারো v নট বের করে নিয়ে আসতেছি 2 sin থিটা নট cos থিটা নট ডিভাইড বাই g v নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইড বাই g এটাকে ভাইকে অনেক সময় আবার এখানে আসতে হতে পারে অঙ্কের চাহিদা অনুযায়ী এখান থেকে এখানে আসার প্রয়োজন হতে পারে তাহলে এটাই হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা বের করার ফর্মুলা r v নট স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই g আমরা তাহলে r কিভাবে বের করতে হয় শিখে ফেললাম r এর সূত্রটা আমরা জানলাম এখন তোমাদেরকে r এর সর্বোচ্চ মান সম্পর্কে প্রশ্ন করতে পারে এই r মানে কিন্তু লব্ধির r না এই আর মানে আসলে আনুভূমিক পাল্লার আর অনেকে আবার ভেক্টরের লব্ধির যে মানটা সেই আর ভাইবা বইছো না ঠিক আছে সেটা করে বইছো না তাহলে এটা আসলে অনেক দুঃখজনক একটা ঘটনা হয়ে যাবে তো এখন আর এর মান আমি শুধু আর না দুনিয়ার যে কোনো ফিজিক্সের যে কোনো রাশিরই যখন বলছি সর্বোচ্চ বা সর্বনিম্ন কথাটা আসবে প্রশ্নটা করবে তখন আমরা সেখানে মূলত আসলে আমাদেরকে বলতেছে থিটা ব্যতীত আর বাকি সবাইকে সেম রেখে যে মানের কথা সেটাকে উল্লেখ করা হচ্ছে কারণ সর্বোচ্চ করতে গেলে এটাকে তো আমি চেঞ্জ করতে দিচ্ছি না g এর মান তো তুমি চেঞ্জ করতেও পারবা না তাহলে তোমার পুরো রাশিটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কার উপর সাইনের উপরে আবার সাইন ডিপেন্ডেন্ট হচ্ছে কার উপরে তার মানে डायरेक्टली বলতে গেলে আর নির্ভর করতেছে কার উপর থিটার উপরে মূলত থিটার মান যা হবে সেটার উপর ভিত্তি করে সাইন থিটার মান সর্বোচ্চ হবে
সাইন থিটার মান সর্বোচ্চ হলেই কি হয়ে যাবে আর সর্বোচ্চ হবে আবার থিটার মান সর্বনিম্ন হলে আমাদের কি হবে আর সর্বনিম্ন হয়ে যাবে তো এই বিষয়গুলো নিয়ে এখন যদি আমরা কথা বলতে চাই তো আমাদের কত হইলে আর এর মান সর্বোচ্চ হবে এটা নিয়ে যদি বলি তাহলে আর এর মান সর্বোচ্চ হতে হলে এখানে যে সাইন আছে আমরা সবাই জানি সাইনের সর্বোচ্চ মান কত 1 তার মানে কি যে আর এর মান সর্বোচ্চ হবে যদি sin 2 theta not is equal to 1 বা sin 2 theta not is equal to sin কত ডিগ্রি মান 190 sin sin কাটা বা 2 theta not is equal to 90 ডিগ্রি অতএব theta not is equal to কত 45 ডিগ্রি হয় তার মানে আর এর মান সর্বোচ্চ হইতে হলে থিটা কত কোণে নিক্ষেপ করতে হবে 45 তার মানে সুটপুর বা বল্লম বা লৌহগোলক নিক্ষেপকারীটা কেন 45 ডিগ্রি কোণ নিক্ষেপ করতে চায় আশা করি বোঝা গেছে যাতে করে বেশি দূরে গিয়ে পড়ে ঠিক আছে হ্যাঁ মানে এগুলা মারাটা গঙ্গু বেরাল করেন ওকে তাহলে আমরা জেনে গেলাম তাহলে এই অ্যাঙ্গেলটা আপনাদের প্রশ্নে আর বলা থাকবে না যেমন ওই যে কি জানি কাদের কোশ্চেন জানো সামিয়াদের কোশ্চেনে সেখানে কিন্তু বলছে যে সে লাভ দিলে মানে সর্বাধিক দূরত্ব যাবে তাহলে সর্বাধিক দূরত্ব মানে সর্বাধিক আণবিক পাল্লার কথা বলতেছে তার মানে সেটার ক্ষেত্রে অ্যাঙ্গেল তোমার কি মুখস্থ এটা 45 ডিগ্রি হবে এটা মুখস্থ হয়ে যাবে এটা তোমাকে প্রশ্নে উল্লেখও থাকবে না তোমার নিজে থেকেই 45 ডিগ্রি কোণটা ব্যবহার করে কাজ করতে হবে ওকে তো ভাইয়া 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে আমাদের আর এর মান সর্বোচ্চ হবে তাহলে সর্বোচ্চটা কত জানতে হবে না তাহলে অতএব এবার আসো সর্বোচ্চ মানটা বের করি তাহলে 45 সর্বোচ্চ না ভাই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি সর্বোচ্চ তো আর এর মান বের করব তাহলে অতএব r max কি v naught স্কয়ার sin 2 থিটা নটের জায়গায় কত লিখব 45 ডিগ্রি ডিভাইডেড বাই g তাহলে আমাদের এটা 90 ডিগ্রি 1 হয়ে যায় তার মানে आंसर আসে v naught স্কয়ার বাই g তার মানে আজকের পর থেকে r max বের করার ফর্মুলা হচ্ছে v naught স্কয়ার ডিভাইডেড বাই g এটা বুঝতে পারছেন ওকে তো স্যার আপনাদের আন্ডারে অনেকগুলো অঙ্ক মানে সূত্র চলে আসছে এবং অলরেডি আপনারা যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছেন ক্লাসে যথেষ্ট ম্যাচিউর এখন আমার কাজ হচ্ছে আমি বিভিন্ন কেস শেয়ার করব আপনাদের সাথে কেস বুঝতে পারতেছেন ক্লাস কেমনে কাজ করে এখন আপনারা জানেন এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে একে একে করে কেস শিখাবো যে এই যে এখান থেকে এটা হলো একটা বিল্ডিং এই বিল্ডিং এর থেকে এই বিল্ডিং এ একটা বল মারতেছে বিল্ডিং দুইটার মধ্যবর্তী ডিসটেন্স আমি বলে দিব এইভাবে অঙ্কগুলো করা এই ধরনের অঙ্ক আবার এই বিল্ডিং থেকে একটা বলকে আরো উপরে গিয়ে মারতেছে সে এইভাবে গিয়ে পড়তেছে এইটা বা ধরেন এই দিকটা একটা হেলিকপ্টার যাচ্ছে ঠিক আছে হেলিকপ্টার যাচ্ছে তো হেলিকপ্টার থেকে বোমা ছেড়ে দিতেছে এখন এই বোমাটা এইভাবে গিয়ে এরকম ভাবে পড়বে কথা বলো না ধরো এই যে বোমাটা এইভাবে গিয়ে এখন শত্রুপক্ষ বিভিন্ন এখন আমাদের দেশে কেউ অ্যাটাক করলে কি আমরা ছেড়ে দিব আমরা আমাদের পক্ষে যদিও আমাদের কিছু নাই তারপর আমরা চেষ্টা করব এখন পাকিস্তান অ্যাটাক করলে পাকিস্তানের ঘাঁটিতে গিয়ে আমরাও বোমা ফেলবো ইন্ডিয়া অ্যাটাক করলে ইন্ডিয়াতে গিয়ে আমরাও ফেলবো যে অ্যাটাক করবে তারও আমরাও ফেলবো যদিও আমাদের কাছে নাই আমাদের নাই ইনশাআল্লাহ যাই হোক সেটা না কিন্তু আমরা তো অঙ্ক তো পারবো অ্যাট লিস্ট আমরা বাস্তবে না পারি অঙ্কতে ইন্ডিয়াকে হারায় দেব আমরা গাণিতিকভাবে পাকিস্তানকে হারায় দেব কোনো ব্যাপার না ওকে তো এই কথা কম তো এরকম অনেক কেস আছে এই কেসগুলো নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আপনাদের কিছু ম্যাথ প্র্যাকটিস করতে হবে তো আমি আজকে একটা অঙ্ক দিব আবার আগের মতো আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করবেন আমি দেখবো একবারে দেখবো টেনশন কিছু নাই তো সবাইকে আজকে ক্লাস পর্যন্ত ক্লিয়ার হয়েছে এখন থেকে প্রতিদিন আমি একটু একটু করে এগুলার স্পেশাল কেস নিয়ে আলোচনা করব ওকে তো চলেন আমি একটা অঙ্ক দিই আপনারা বাসায় গিয়ে এটাকে সলভ করবেন সবাই লেখেন বাংলাদেশ বনাম ভারত বাংলাদেশ বনাম ভারতের ফোন একটা টি20 ম্যাচে ঠিক আছে বাংলাদেশ বনাম ভারতের টি20 ম্যাচে 2020 ম্যাচে টি20 ম্যাচে মুশফিকুর রহিম শাকিব হাসান শূন্য করে আউট করলো সাকিব খেলা করেনি মুশফিকুর রহিম শাকিব কালা পারে না মুশফিকুর রহিম শেষ বলে একটি বলকে
এই স্টেডিয়ামে যদি 20 ডিগ্রি কোণে, আমাকে ক্যালকুলেটর দিও, ডাটা আজকে ভুল দেওয়া যাবে না। 20 ডিগ্রি কোণে, ক্লাসের অঙ্ক ভুল করে সব কামাই দিই। না ভুল না, মানে যাতে ইয়া হয়, 20 ডিগ্রি কোণে 15 মিটার পার সেকেন্ড বেগে 15 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করলো। এই পর্যন্ত একটু স্টপ থাকে, আমি ডাটা চেক করে নিই। অঙ্ক বলে তাহলে ক্যাচ অ্যাঙ্গেল কত দিছি? ওটা মুশি সাড়ে কিছু ধরে দিই। ওটা সরি তাহলে 30 দিছি। ওকে, লিখছো? আচ্ছা, তো 50 মিটার দূরে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি, এই 50 মিটার দূরে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি 2 মিটার পার সেকেন্ড সমবেগে 2 মিটার পার সেকেন্ড সমবেগে ক্যাচ ধরার জন্য বলটির দিকে দৌড় দিল। ক্যাচ ধরার জন্য বলটির দিকে দৌড় দিল। কথা বুঝছো? আচ্ছা, বলটির দিকে দৌড় দিল। আচ্ছা, মুশফিকের 1 রান নিতে, মুশফিকের 1 রান নিতে 6 সেকেন্ড সময় লাগলে, 1 রান নিতে 6 সেকেন্ড সময় লাগলে এবং দলের জিততে 3 রানের প্রয়োজন হলে, আয় স্যার 2 বলে 3 রান, ওই ম্যাচটা 3 বলে 2 রান। এবং দলের জিততে 3 রান প্রয়োজন হলে, দলের জিততে 3 রান প্রয়োজন হলে মুশফিক কি, হ্যাঁ 3 রান প্রয়োজন হলে, কোশ্চেন নাম্বার 1, অঙ্ক ভুল করে হলেও জিতেন। কোশ্চেন নাম্বার 1, মুশফিক কি ক্যাচ আউট হয়েছিল? মুশফিক কি পারবে বাংলাদেশ না বেটা, মুশফিক না, আমি নিজে ভাবছি। এই মুশফিক কি ক্যাচ আউট হয়েছিল? হয়েছিল। 2 নাম্বার কোশ্চেন, যদি না হয়, যদি না হয় এবং বিরাট কোহলির বলটি ধরে ধোনি পর্যন্ত পাঠাতে 2 সেকেন্ড লাগলে, এই যদি না হয় এবং বিরাট কোহলি বলটি ধরে ধোনি পর্যন্ত পাঠাতে, যদি না হয় এবং বিরাট কোহলি বলটি ধরে ধোনি পর্যন্ত পাঠাতে 2 সেকেন্ড সময় লাগলে, এই পর্যন্ত পাঠাতে 2 সেকেন্ড সময় লাগলে মুশফিক কি দলকে জিতাতে পেরেছিল? ধোনি তো উইকেট, না, স্টেডিয়ামের বাইরে। ধোনি তো মাঝে মধ্যে ভাই অবশ্যই দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যদি ক্যাচ আউট না হয় তাহলে তো বিরাট কোহলি ক্যাচ মিস করছে, সে তো দৌড়ে আসবে, আইসা তো বলটা ধরবে। আর বল ওই তোমরা আবার এটা ইমাজিন করো না যে বল গড়ায় তো আরো অনেক দূর গেছে, এটা বললে আমি প্রশ্নে বলে দিতাম, বলছি তার মানে বল যেখানে পড়ছে সেখানেই থেকে যাবে বল। তাহলে ধোনি বিরাট কোহলি আইসা সেই বলটা নিবে। এই আমি হেল্প করে দিচ্ছি কিন্তু অঙ্ক কোশ্চেনটাতে আগে বিরাট কোহলি দৌড়ায় বল পর্যন্ত আসতে যে সময় লাগবে সেটা তো লাগতেছে, এর মধ্যে কি মুশফিক চুপ করে দাঁড়ায় থাকো, বিরাট কোহলি আসে এবারে ক্যাচ মিস করবে আমি রান নিব না, মুশফিক এর মধ্যে দৌড় শুরু করবে। তো বিরাট কোহলি দৌড়ে এসে বলটা ধরবে, ধরে ধোনি পর্যন্ত মারতে, মানে বলটাকে মারছে না, মারার পর ধোনি পর্যন্ত যাইতে আরো 2 সেকেন্ড, এখন সে বল পর্যন্ত আসতে মনে করো 10 বা 12 বা 15 সেকেন্ড লাগছে। তাহলে এই সব মিলে টোটাল টাইমটার মধ্যে আমাদের মুশফিক কি করতেছে, দৌড়ে রান নিচ্ছে। তো তার 1 রান নিতে 6 সেকেন্ড লাগলে 3 রান নিতে কত সেকেন্ড লাগবে? এখন যদি বিরাট কোহলির টোটাল টাইম 18 সেকেন্ডের কম হয় মুশফিকুর রহিম আউট বা দল জিতে নাই, কিন্তু যদি 18 সেকেন্ডের চেয়ে বেশি হয় তাহলে মুশফিকের দলরে জিতে ওইগুলা শুরু করে দিচ্ছে।